বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও আলবদর কমান্ডার মুজাহিদের রিভিউ আবেদনের রায়েও ফাঁসির আদেশ বহাল। মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। সাকা চৌধুরী ও মুজাহিদের চূড়ান্ত রায় ও নিজামীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। এবার দিনাজপুরে বিদেশির উপর হামলা, দুর্বৃত্তের গুলিতে আহত হলেন ইতালিয়ান নাগরিক। উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায়। অনেকটাই অরক্ষিত দেশের কেপিআই স্থাপনাগুলো, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হামলার লক্ষ্য হতে পারে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এবং বন্যার প্রভাবে বেকারত্ব দেখা দিয়েছে উত্তরবঙ্গের অনেক অঞ্চলে। কর্মহীন মানুষ কাজের আশায় ছুটছেন বিভিন্ন জেলায়। কর্মসংস্থান সৃষ্টির আহ্বান উন্নয়ন কর্মীদের। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। রিভিউয়ের আবেদন খারিজ করে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজাফর আহমদ এবং তার ছেলে শেখ আলমগীর ও নূতন চন্দ্র সিংহকে হত্যা এবং রাউজানের সুলতানপুর গ্রামে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এরপর একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ জুন শুরু হয় আপিল শুনানি। ১৩ কার্যদিবস শুনানি শেষে ২৯ জুলাই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায়ে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজাফর আহমদ, তার ছেলে আলমগীর এবং নতুন চন্দ্র সিংহকে হত্যা এবং রাউজানের সুলতানপুর গ্রাম ও ৬৯ পাড়ায় গণহত্যার দায়ে ট্রাইব্যুনাল থেকে দেয়া ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত ৩০ আগস্ট চূড়ান্ত ওই রায়ের কপি প্রকাশ করা হলে এর বিরুদ্ধে রিভিউ আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার সকালে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের আবেদন খারিজ করে সর্বোচ্চ সাজা বহাল রাখেন আদালত। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৭ জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল ২। এরপর গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আলবদর কমান্ডার মুজাহিদ। মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস চেয়ে ২০১৪ সালের ১১ আগস্ট উচ্চ আদালতে আপিল করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৬ জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে ফাঁসি এবং অন্যান্য অপরাধে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এর পরদিনই মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় সর্বোচ্চ আদালত তার রায়ে মুজাহিদকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন। এরপর ১৪ অক্টোবর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এই যুদ্ধাপরাধী। এর আগে আলবদরের এই শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে বুদ্ধিজীবী হত্যা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন হত্যা এবং ফরিদপুরের বকচর হিন্দু গ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১০ সালের ২৯ জুন জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন আলবদরের এই কমান্ডার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজের প্রেক্ষিতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এই রায়ের মাধ্যমে বিচার প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটল বলেও মন্তব্য করেন তিনি। আজকে শুনানি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরটা। এই দুটো মামলারই আজকে 11:30টায় আমাদের মহামান্য আপিল বিভাগ এই রায় প্রদান করেছেন এবং দুটো রিভিউ পিটিশনই খারিজ করে দিয়েছেন। কাজেই তারা তাদের বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া আজকে রিভিউ পিটিশন খারিজের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল।
আর আইনগত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই এখন সরকারের সিদ্ধান্তে, এবং তারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা। সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাইলেও রাষ্ট্র বা সরকার যদি ইচ্ছে করে তাহলে বর্তমান আইন অনুযায়ী রায় বা দণ্ডাদেশ মওকুফের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এই সময় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে আসামির উপর নির্ভর করছে বলেও জানান তিনি। উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবেন কি চাবেন না এটা রাষ্ট্রপতির উপর নির্ভর করে, এবং উনি ক্ষমা না চেয়েও রাষ্ট্র যদি ইচ্ছা করে, সরকার যদি ইচ্ছা করে, তাহলে তার দণ্ডাদেশ কমাতে পারে, মকুব করতে পারে। ওনার চাইতে হবে এমন কোনো বিধান নাই। আমাদের আইনে যেটা বর্তমান আইনে আছে, রাষ্ট্র ইচ্ছা করলে তার যে কোনো দণ্ডাদেশ মকুব অথবা কমাতে পারে। দর্শক, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার মুজাহিদ এবং মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্বাধীনতার 4 দশক পর মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে আজকে বিচারের রায় দেয়া হলো, এবং আপনারা দীর্ঘদিন ধরে এই রায়গুলোর জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তো আজকে মৃত্যুদণ্ড বহাল রয়েছে গুরুত্বপূর্ণ 2 জন মানবতা বিরোধী অপরাধীর। তো আপনারা এই রায়টিকে কিভাবে দেখছেন? এই রায়ের জন্য তো আমরা অপেক্ষাই করছিলাম, দীর্ঘ প্রতীক্ষা। আর আজকে এই 11:30 আগ পর্যন্ত যে ভীষণ মানে টেনশনে ছিলাম যে কি হবে না হবে। আমরা খুবই সন্তুষ্ট, সমস্ত বুদ্ধিজীবী পরিবার সন্তুষ্ট আজকে যে আজকে আমাদের এই যে আমরা সুবিচারটা পেলাম, ন্যায় বিচারটা পেলাম। সমগ্র জাতি আজকে তাদের এই শ্রেষ্ঠ সন্তানদের কাছে যে তাদের ঋণ ছিল সেই ঋণ আজকে শোধ করলো, এবং আমাদের একটা দুরূপনীয় একটা কলঙ্কের বোঝা আমাদের ঘাট থেকে নামলো। অবশ্য আমরা সম্পূর্ণ নেমেছে তাও বলছি না, কারণ আরো বাকি আছে এবং তাদের রায় কার্যকর দেখতে চাই আমরা। এবং যেদিন তাদের রায় কার্যকর হবে সেদিন আমরা পূর্ণ শান্তি লাভ করব, এবং বাকিদের যারা এখনো ফাঁসির আসামি হয়ে অপেক্ষারত তাদেরও যেদিন বিচারের রায়টা কার্যকর হবে সেই অপেক্ষায় থাকব। তবে আজকে আমরা এই যে 2 জনের যে একসঙ্গে যে দুর্ধর্ষ ভীষণ কুখ্যাত 2 ঘাতকের যে আজকে এই রায় হলো, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য আদালতের কাছে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেশের সরকারের কাছে। কাজে এই সরকারই তো এই বিচারটা করলো। আর এতদিন যে 44 বছর হয়ে গেল, বঙ্গবন্ধুর পরে আর কেউ তো এই বিচার করেনি, থামিয়ে দিয়েছিল। বিচার যেন না হয় তার কত রকমের ষড়যন্ত্র, হাজার হাজার ষড়যন্ত্র করেছে তারা, কিন্তু সমস্ত কিছু পেরিয়ে আজকে আমরা এই বিচারটা পেলাম। যারা বিচারটা করলেন, এই দেশের সরকার, এই মহামান্য আদালত, তাদের কাছে পুরো জাতি আমরা কৃতজ্ঞ। 2 জন যে মানবতা বিরোধী অপরাধীর আজকে রায় ঘোষণা করা হলো, মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে 4টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে, তো আদালতের কাছে তার অপরাধগুলো সেরকম অপরাধ হওয়ার কারণেই তো মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আপনাদের চোখে তার ভূমিকাটা 71 সালে কেমন ছিল? 71 সালে সে তো চট্টগ্রামে তো ত্রাস ছিল, সে চট্টগ্রামের মানুষকে সে অত্যন্ত নির্মমভাবে মেরেছে, নিজে হাতে মেরেছে, এবং আমরা সেগুলো জানি। এবং সে এই জন্যই তাকে ভয়ঙ্কর খুনি আমি নাম দিয়েছি। এবং তার যে আচার আচরণ তারপর থেকে, সে তো খুনি ছিলই, সেই সময় তো সে চট্টগ্রামের 1 নম্বর ত্রাস ছিল। সে তার ভয়ে কত পরিবার পালিয়ে গেছে, ধ্বংস করেছে সে কত পরিবারকে, নিজে হাতে সে মানুষকে মেরেছে। এখন তারপরে এই যে গত 44 বছর স্বাধীনতার পরেও তার হম্বিতম্বির একটু কমেনি। এই মহামান্য আদালতে দাঁড়িয়ে সে অনেক দমভক্তি সে করেছে, এবং সে ভেবেছিল যে তার শাস্তি কোনোদিন হবে না। এবং সে তো শেষ পর্যায়ে সে পাকিস্তান থেকে 5 জন সাক্ষী পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছিল। সেটা বাংলাদেশ সরকার দেয়নি, মহামান্য আদালত রাজি হয়নি। কাজেই এই দুর্ধর্ষ খুনির মানে দোষ বলতে অন্তত কয়েক ঘন্টা সময় লাগবে, তার যে অপরাধ বলতে কয়েক ঘন্টা সময় লাগবে।
আরেকজন যিনি আছেন তিনি মুজাহিদ, তিনি বুদ্ধিজীবী হত্যার জন্য তাকে দায়ী করা হয় এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত যে হত্যাকাণ্ড সেটি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, তার বিষয়ে যদি বলেন, তার বিষয়ে প্রতিক্রিয়া সে আপনাদের তো কি? ইসলামী ছাত্র সংঘের নেতা ছিল। 1970-এর যে নির্বাচন হয়েছিল, যে ভূমিধস বিজয় আওয়ামী লীগের, জি। এবং সেই নির্বাচনের বিপক্ষে সে দাঁড়িয়েছিল, অবস্থান নিয়েছিল। এবং তখন তারপরে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য সে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে এবং সেই তো আলবদর বাহিনী গঠন করেছে নেতা সে। তার সঙ্গে সঙ্গে ছিল নিজামী এবং অন্যান্য গোলাম আজম, অন্যরা সবাই। এবং তার প্রত্যক্ষ নির্দেশে, প্রত্যক্ষ মদদে এই যে আপনার ফিজিক্যাল ইনস্টিটিউট মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারটা, যে সেইখানে তো সবাই জানে যে বুদ্ধিজীবী, এই শ্রেষ্ঠ সন্তান, এই বুদ্ধিজীবীদের, এই চিকিৎসক, আপনার অধ্যাপক ইত্যাদি, সাংবাদিক, ধরে নিয়ে যাওয়া হতো। সবাইকে নিয়ে তো সেখানে এটা উঠেছে পত্রপত্রিকায়, এখন উঠছে। সেই ইনস্টিটিউটে রেখে অমানবিক অত্যাচার করেছে। আপনি জানেন যে এই যে আমার স্বামীকেও ওখানেই নিয়ে অত্যাচার করেছে। এবং আমি আমার স্বামীর ক্ষত বিক্ষত লাশটা দেখেছি। কোনো হিংস্র জন্তু ছাড়া এই মানুষকে এরকম ক্ষত বিক্ষত করে মারে, এই প্রথম আমি দেখলাম আমার স্বামীর লাশ দেখে। তারপরে আপনি জানেন যে সেখানে এক ব্যাগ চোখ পাওয়া গেছে। তারা জীবন্ত মানুষের, এই সোনার সন্তানদের চোখ তুলে ফেলেছে। তারা দেশের জন্য কাজ করার জন্য, দেশকে ভালোবাসার জন্য তারা হার্ট খুবলে নিয়েছে। এই জঘন্য কাজগুলো এই মুজাহিদ করিয়েছে। মুজাহিদের প্রত্যক্ষ নির্দেশে মুজাহিদ ওখানে যেত, রীতিমতো ওখানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বসে সভা করত এবং এই নির্দেশগুলো দিত আলবদর খুনিদের। আপনার তরুণ প্রজন্ম, এখনকার তরুণ প্রজন্ম যারা আছে, তারা এই বিচারটি তারা দেখলো, কিন্তু তখনকার সময়ের ঘটনাগুলো হয়তো তারা জানতো না। কিন্তু এই বিচারের মধ্য দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধের ওই সময়কালের বেশ কিছু ঘটনা তারা জানার সুযোগ হয়েছে। তো তাদের জন্য আসলে কি শিক্ষা নেয়ার আছে এই বিচারগুলো থেকে? তাদের জন্য শিক্ষা যেটা নেওয়ার আছে সেটা হলো যে এক নাম্বার কথা, যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, যে মানুষগুলোর বিরুদ্ধে ওরা ছিল, সেটা তো তারা সব ছিল এই দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। এবং তারা জানতো যে এই দেশটাকে যদি মেধাশূন্য করতে হয়, তাদের তো পরিকল্পনাই ছিল যে দেশ তখন পেলাম না হাতে, জয় যখন হলো না আমাদের, দেশকে এখন এমন মেধাশূন্য করে দেব যে এই দেশ আর চলবে না। এই আশা নিয়েই তারা সেই কাজটা করেছে। তারা এটা মানে দেশ ধ্বংসের জন্য, একটা জাতিকে ধ্বংস করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, দেশের শ্রেষ্ঠ সন্তানদের, বুদ্ধিজীবীদের, কারণ একটা দেশকে বুদ্ধিজীবীরাই বুদ্ধি দিয়ে চালায়, তাদের পরিকল্পনায় দেশ চলে। এবং সেই কারণে একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা দেশকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। এখন নতুন প্রজন্মের যারা, তারা এটা বুঝবে যে এই ধরনের এই সব আদর্শের লোক যারা দেশের বিপক্ষে আছে, এখনো এই দেশে আছে, এখনো দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে লোক আছে, তারা দেশের মঙ্গল চায় না। তারা দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়, দেশের স্বাধীনতা বিনষ্ট করতে চায়। সুতরাং তাদের সম্পর্কে তাদের সচেতন হতে হবে। যারা যেন কোনো কার্যক্রম করতে না পারে তাদের চেষ্টা করতে হবে। এবং এই যে বুদ্ধিজীবীদের আদর্শ, বুদ্ধিজীবীরা মাথা নয়াননি কারো কাছে, তারা মাথা উঁচু করে রেখে তাদের জীবনটা দিয়ে গেছেন এবং সারা জীবন তারা দেশের জন্য কাজ করেছেন। এবং তাদের ওই কাজের জন্যই কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে। এই যে স্বাধীনতা পেয়েছি আমরা, এই যে মুক্ত আমরা সমস্ত পরাধীনতা থেকে, এর জন্য তাদের কৃতজ্ঞ থাকতে হবে। সারা জীবন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে হবে এবং এই ধরনের অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, মানবতা বিরোধী অপরাধে দুই অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুই জনের যে রিভিউ আবেদন খারিজ করে দিয়ে তাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট, এবং তারই সেই মামলার অর্থাৎ রায়ের বিভিন্ন প্রতিক্রিয়া নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলবদর কমান্ডার জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির চূড়ান্ত রায়কে কেন্দ্র করে রাজধানী সহ পুরো দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সুপ্রিম কোর্টের আদালত প্রাঙ্গণ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া বিপণী বিতান, শপিং মলগুলোর সামনেও বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর খিলগাঁওয়ে মালবাহী ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, ট্রাক চালক পলাতক। এবার দিনাজপুরে হামলা হলো বিদেশি নাগরিকের উপর। শহরের বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে দুর্বৃত্তের গুলিতে পিয়েরে পারোলারি নামের এক ইতালিয়ান নাগরিক চিকিৎসক আহত হয়েছেন। পুলিশ জানায় সকাল 8:45টার দিকে মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে ডাক্তার পিয়েরেকে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন ডাক্তার পিয়েরেকে ঘাড়ের পেছন থেকে গুলি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার। একই সঙ্গে শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোগী পরীক্ষা করে আমরা তাকে পুরোপুরি কনসাস পেয়েছি, সিটি স্ক্যান করতে দিয়েছি। হ্যাঁ, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আমরা ফাইনাল বলতে পারবো পেশেন্ট কনসাস আছে। পেশেন্টের ভাইটাল সাইন যেগুলো আমরা বলি সেগুলো আপাতত নর্মালি পেয়েছি আমরা। জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, পাওয়ার স্টেশনের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই গুলো এখন অনেকটাই অরক্ষিত। গুরুত্বপূর্ণ এসব স্থাপনাগুলোর আশপাশে সাধারণ মানুষ অবাধে যেমন চলাচল করছে, তেমনি স্থাপনাগুলোর বাহ্যিক নিরাপত্তাও একেবারেই ঢিলেঢালা। এই অবস্থায় দুর্বৃত্তরা কেপিআইকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। দেশে সাম্প্রতিক গুপ্ত হত্যা ও জঙ্গিদের পক্ষ থেকে বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকির প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তাতেও বন্ধ হয়নি হত্যা বা হত্যা চেষ্টা এবং হুমকি দেওয়া। সর্বশেষ রাজশাহীতে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয় টেলিফোনে। এ অবস্থায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে দেশের কেপিআইগুলোর নিরাপত্তা নিয়ে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বেছে নেয় এই জন্য যাতে এক নম্বর হচ্ছে জনগণের মধ্যে একটা শঙ্কা সৃষ্টি হয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়। আন্তর্জাতিক গোষ্ঠীকে তারা চেষ্টা করবে বোঝানোর জন্য যে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে জাতীয় সংসদ ভবন কিংবা বিমানবন্দরগুলোতে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের অবাধ আনাগোনা রয়েছে। রাজধানীর বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু শক্তি কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা রয়েছে আগের মতোই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি এসব সুরক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সবগুলোই আমরা নিরাপত্তার চাদরে নিয়ে আসছি। আমাদের নিরাপত্তা বাহিনী এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি আছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি জনসমাগম হয় এমন স্থানেও নিরাপত্তা জোরদার করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাবলিক গ্যাদারিং হলো একটা সফট টার্গেট, ন্যাশনাল স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিংবা আর্মি স্টেডিয়ামে, তখন গভর্নমেন্টকে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত। দেশে ৩৯২টি কেপিআই প্রতিষ্ঠান রয়েছে, আর এসব কেপিআই এর নিরাপত্তায় ২০১৩ সালে একটি নীতিমালা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বর্তমান পরিস্থিতিতে এই নীতিমালা যথেষ্ট নয় উল্লেখ করে তা আরো যুগোপযোগী করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে মালবাহী ট্রাকের চাপায় শাহিন আলম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল 5:30টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে যায় শাহিন। নামাজ শেষে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এলে বিপরীত দিক থেকে আসা ঘাতক মালবাহী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকা মাথার উপর দিয়ে ওঠায় ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। নিহত শাহিন খিলগাঁও মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি থানায়। ঢাকায় মামা বাড়িতে থেকে পড়াশোনা করত সে। সকালবেলা নামাজ পড়তে গেছেন মসজিদে, ওখানে মসজিদ থেকে ফেরার পথেই পাশে আবার ওয়াজ মাহফিল হচ্ছিল। ওখানে ওয়াজ মাহফিলে যাওয়ার সময় ট্রাকে ওকে চাপা দিয়ে চলে যায়। যে চলে গেছে তাকে আর ফিরে পাবো না, কিন্তু এরকম যেন ভবিষ্যতে আর কোনো ভাইয়ের প্রাণ, মার প্রাণ, বোনের প্রাণ যেন না হারায়। যারা ট্রাক ড্রাইভার তারা এরকম যেন রাব গাড়ি যেন দ্বিতীয়বার যেন না চালায়। সম্ভাবনা থাকলেও প্রচারণার অভাবে খুব বেশি পরিচিতি পাচ্ছে না বাংলাদেশি চামড়াজাত পণ্য। অথচ গেল কয়েক বছর প্রক্রিয়াজাত চামড়ার চেয়েও এগিয়ে আছে চামড়াজাত পণ্যের রপ্তানি।
এ খাতের সঙ্গে জড়িতরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রদর্শনী ও দেশি বাজারে প্রচারণার পাশাপাশি চামড়ার মিশ্র পণ্যে সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। রপ্তানির লক্ষ্য নিয়ে দেশে চামড়ার জুতা তৈরি শুরু হয় সেই 90-এর দশকে। বর্তমানে দেশে 100টিরও বেশি কারখানায় তৈরি হচ্ছে চামড়ার জুতা। রপ্তানির পাশাপাশি পূরণ হচ্ছে দেশীয় চাহিদারও প্রায় 95%। এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, বিদেশি অনেক প্রতিষ্ঠান যৌথ বিনিয়োগে বাংলাদেশে জুতা শিল্পে কাজ করার যে আগ্রহ প্রকাশ করেছে তার বাস্তবায়ন হলে রপ্তানি বেড়ে যাবে বহুগুণ। তবে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের প্রচারণা ঘাটতি সহ নানা সমস্যার কথাও বললেন তারা। আমাদের কোনো নির্ধারিত শিল্প নগরী নাই যেখানে আমরা অন্তত ফুটওয়্যার এবং লেদার গুডস চলে যেতে পারি। কমপ্লায়েন্সগুলি আমরা ফুলফিল করতে পারতেছি না। দেশীয় লেদার গুডসের একটা ব্র্যান্ড ভ্যালু থাকা উচিত। এত ভালো স্কিন হওয়ার পরও কিন্তু অনেক সময় প্রচারের কারণে এটা আমরা আসলে পৌঁছাতে পারছি না। এছাড়া আপনি র ম্যাটেরিয়াল ছাড়া যদি আপনি প্রোডাক্টের কথা ধরেন, প্রোডাক্টে আসলে আমাদের দেশে ডিজাইন নিয়ে সেভাবে কাজ করা হচ্ছে না। এদিকে এই শিল্পের পূর্ণাঙ্গ বিকাশের জন্য চামড়ার পাশাপাশি চামড়া ও অন্য উপকরণের সমন্বয়ে মিশ্র পণ্য তৈরিতেও ভর্তুকির দাবি এই শিল্পের রপ্তানিকারকদের সংগঠনের। শুধু লেদার নিয়ে ডিল করলে হবে না, আর্টিফিশিয়াল লেদার আছে, লেদার গুডস পিইউ আছে, সিনথেটিক কাপড়, সবগুলিকেই নিয়েই ডিল করতে হবে। সরকারকে আমরা বোঝাতে অক্ষম হয়েছে যে লেদার এবং ফুটওয়্যার এক্সপোর্ট করলেই শুধু সাবসিডি দেওয়া হবে। তাদের অভিমত, নিজেদের রপ্তানি সক্ষমতা কাজে লাগাতে পারলে আগামী 1 দশকে তৈরি পোশাক খাতের মতো রপ্তানিমুখী শিল্প হয়ে উঠবে এই খাত। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বন্যায় ভেসে গেছে ফসল, কৃষকদের পাশাপাশি বেকার হয়ে পড়েছে কৃষি শ্রমিক ও দিনমজুররাও। নিজ জেলায় নেই কোনো কাজ, তাই জীবিকার তাগিদে গাইবান্ধা থেকে ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে দলে দলে কাজের আশায় ছুটছেন কর্মহীন মানুষ। এই মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির তাগিদ উন্নয়ন কর্মীদের। অবশ্য জেলা প্রশাসক খেটে খাওয়া মানুষদের কর্মসৃজন কর্মসূচি চালুর কথা জানালেন। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। প্রতিদিন পোটলাপুটলি নিয়ে ট্রেনের জন্য সাত সকালে গাইবান্ধা রেল স্টেশনে দল বেঁধে হাজির হয় কর্মহীন এসব মানুষ। ইঞ্জিন থেকে শুরু করে বগির ভেতরে ও বাইরে এমনকি ছাদেও জায়গা নেই। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা থেকে শুরু করে গাইবান্ধার শালমারা স্টেশন পর্যন্ত প্রতিটি লোকাল ট্রেনে যোগ হয় কর্মহীন মানুষদের বাড়ি ছাড়ার এক একটি মিছিল। পরিবার পরিজনের মুখে দুমুঠো অন্নের যোগান দিতেই তাদের এই জীবন যুদ্ধ। কলকারখানা, শিল্প কারখানা কিছু নেই, নদী ভাঙ্গা, এদের অভাবে পড়ে আমরা কাজের জন্য বাইরে যাইতেছি। বন্যা আসিয়ে সব ধান আমাদের ক্ষেত খাবার সব খাইয়া গেছে, এই কারণেই আমরা কাজে যাওয়া লাগছে। আমাদের ভাগ্য চিন্তা ভাবনা তো কেউ করে বললে মনে হয় না, শুধু তো সরকার বলে যে দেশ সামনের দিকে এগোচ্ছে। এই অঞ্চলের কর্মঠ মানুষদের কাজে লাগানোর জন্য কর্মক্ষেত্র গড়ে তোলা দরকার বলে মনে করছেন উন্নয়ন কর্মীরা। এই অঞ্চলের মানুষগুলোকে কথা বিবেচনা রেখে এই অঞ্চলের উপযোগী তাদের মতো করে শিল্প কারখানা গড়ে তোলা। আর খেটে খাওয়া মানুষদের জন্য কর্মসৃজন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প, যেটি 40 দিন ব্যাপী বহাল থাকবে এবং যারা কর্মহীন তাদের কর্মের ব্যবস্থা হবে। এবার জেলায় পরপর 2 দফা বন্যায় 3,23,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মহীন এসব মানুষ বিভিন্ন জেলায় কাজের উদ্দেশ্যে ট্রেনের ছাদে চেপে জীবনের ঝুঁকি নিয়ে গাইবান্ধা ছাড়ছেন। অর্থনীতির অচল চাকা সচল রাখতে যে মানুষগুলো প্রতিনিয়ত ভূমিকা রাখে তাদের বিষয়ে ভাবা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যশোরে সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে 1, 2 এবং 5 টাকার কয়েন নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার বেকারি মালিকরা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ টাকার কয়েন জমা পড়ে আছে। তবে সমস্যার সমাধানে বেসরকারি ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন সরকারি ব্যাংকের কর্মকর্তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের বেকারিগুলোতে উৎপাদিত খাদ্যদ্রব্যের মধ্যে বেশিরভাগের মূল্য 1 থেকে 5 টাকা, যে কারণে খাদ্য সরবরাহের পর খুচরা দোকানীদের কাছ থেকে কয়েন লেনদেন করতে হয় বেকারি ব্যবসায়ীদের। এতে তাদের কাছে প্রতিদিন জমা হচ্ছে হাজার হাজার কয়েন। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানকার ব্যাংকগুলো কয়েন জমা নিচ্ছে না। এ কারণে একদিকে যেমন মূলধন কমে যাচ্ছে, তেমনি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন তারা। দোকানদাররা কিন্তু আমার 1 টাকা 2 টাকা কয়েন আমার দেয়, আমার সেই টাকা হকারদের কাছে বাধ্য আমার নিতে হয়। এই টাকা নিয়ে বাজারে গেলে মহাজনরা আমাদেরকে মাল দেয় না,
ব্যাংকে গেলে ব্যাংক জমা নিচ্ছে না। এদিকে জেলা প্রশাসনের আশ্বাসের পরও কয়েন জমা না নেয়ায় অনেক মাঝারি প্রতিষ্ঠান বন্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে বলে জানালেন ব্যবসায়ী নেতারা। আমাদের ব্যবসা স্বাভাবিক কায়দায় যাতে ফিরে আসে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। যদি এই আমাদের কয়েনের যদি ব্যাংকে জমা না নেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। এই ব্যাপারে ক্যামেরার সামনে বেসরকারি ব্যাংকের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি না হলেও দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিলেন সোনালী ব্যাংকের এ কর্মকর্তা। বেসরকারি ব্যাংকের নিচে অভিযোগ শুনি, কিন্তু আসলে এই অভিযোগগুলো কিন্তু আমাদের সোনালী ব্যাংকের প্রেক্ষাপট থেকে বলতে পারবো অবস্থা নাই। এটা তো সরকারের লিগ্যাল মুদ্রা, বৈধ মুদ্রা, এই ব্যাপারে না করার এখতিয়ার কোনো ব্যাংক ম্যানেজারের নাই। যশোরের 1.5 শতাধিক বেকারি ব্যবসায়ীর প্রায় 1 কোটি টাকার কয়েন জমা পড়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় প্রতিটি ব্যাংকের শাখা ও গ্রাহককে লেনদেনের সময় 10% কয়েন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সময় সংবাদ, যশোর। রাজধানীর উত্তর গোরানে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, তবে মূল কাজটি যে করেছে তার নাম হলো মুর্তুজা ফয়সাল সাব্বির, তারই বন্ধু এবং ছোট ভাইয়ের মতো জুনিয়র ফ্রেন্ড। তো এই দুইজনে মিলে মূলত এটি আনসার আল ইসলামের এই পেজটি খুলেছিল এবং খুলে তারা এই দায় স্বীকার করেছিল। তো এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এদের আবার কিছুটা রাজনৈতিক পরিচয় রয়েছে। মোহাম্মদ তারেক সীতাকুণ্ড ছাত্র শিবিরের প্রাক্তন সেক্রেটারি এবং মুর্তুজা ফয়সাল সাব্বির, সে ওখানে একটা ওয়ার্ডের এখনো সভাপতি। তো কিন্তু এই মুর্তুজা ফয়সাল সাব্বির তার যে ডিভাইস থেকে অর্থাৎ স্মার্টফোন থেকে এই পেজটি খোলা হয়েছিল সেটিও জব্দ করা হয়েছে। তো সেটি বিশ্লেষণে দেখা যায় যে সে বিভিন্ন সময় অন্যান্য আরো কিছু উগ্রপন্থীর সাথে তার যোগাযোগের মাধ্যমে এই পেজটি সে চালানোর জন্য, অ্যাডমিন হিসাবে কাজ করার জন্য নির্দেশ পায় এবং একই সাথে সে ছাত্র শিবিরের, স্থানীয় ছাত্র শিবিরের যে পেজগুলো রয়েছে সেইগুলোর সে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করে থাকে সেটি জানিয়েছে এবং আমরা তার স্মার্টফোনে তার প্রমাণও পেয়েছি যে সে এটার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করে। তো এই কাজের অংশ হিসাবে আর সেই পাশাপাশি এই ছাত্র শিবির করার পাশাপাশি সে সেই কথিত AQIS সেটির সাথেও যোগাযোগ স্থাপনের জন্য বিভিন্ন করেসপন্ডেন্স করেছে। দেখা যায় যে কারো কারোর সাথে যোগাযোগ করেছে, সে এইটার সাথে সম্পৃক্ত হতে চায়। এটিরও আমরা তথ্য প্রমাণ পেয়েছি তার স্মার্টফোন ঘেটে। তো এটির আরো অনেক কিছু, আরো অনেক তথ্য যেটি ডিলিট করা সেটি রিট্রিভ করার পরে হয়তো আমরা পাবো। আর মোহাম্মদ তারেক, সে ছাত্র শিবিরের প্রাক্তন সেক্রেটারি সীতাকুণ্ড উপজেলার। তো তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, প্রায় 20-22টার মতো মামলা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা তাদের এই সমস্ত চাঞ্চল্যকর কর্মকাণ্ডের আরো বেশ কিছু তথ্য আমরা পাবো। পাশাপাশি মুর্তুজা বিন ফয়সাল এর মুর্তুজা ফয়সাল সাব্বির, তাকে জিজ্ঞাসাবাদ করলেও তার অন্যান্য যে সমস্ত উগ্রপন্থী বন্ধুরা রয়েছে যারা এই নীলাদ্রি হত্যা বা অন্যান্য ব্লগারদের হত্যা, এই প্যাটার্নের যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেগুলো সম্পর্কে আরো বেশ কিছু নতুন তথ্য পাবো বলে আমরা আশা করছি। সেটি কয়েকজনের সাথে এই ফয়সালের, মুর্তুজা ফয়সাল সাব্বিরের যোগাযোগের বিষয়টি আমরা পেয়েছি, সেও স্বীকার করেছে। তবে জিজ্ঞাসাবাদে যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে আছি, আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে আরো এই বিষয়ে আরো তথ্য পাবো বলে আমরা মনে করছি। এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি, অর্থাৎ ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ড ঘটানোর দায় এখনো তারা স্বীকার করেনি, বাট এই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই ইতিপূর্বে এই যে দায় স্বীকারকারী, অর্থাৎ যারা এই যে দায় স্বীকার করে বিভিন্ন নামে, কখনো দেখি আমরা IS বাংলাদেশ কিংবা আনসার আল ইসলাম, এটি ইতিপূর্বে আসলে ওইভাবে গ্রেপ্তার হয় নাই। এটি এই আনসার আল ইসলামের অর্থাৎ নীলাদ্রি হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছে এবং সেই হিসেবে আমরা তাকে গ্রেপ্তার করছি। আমরা আশাবাদী যে অন্যান্য হত্যাকাণ্ডগুলোর সাথেও হত্যাকাণ্ডের ক্লু বের হবে। সে যদি সরাসরি জড়িত থেকে, মানে ঘটনাস্থলে যদি
উপস্থিত নাও থেকে থাকে, তবে হত্যাকারীদের সাথে তার একটা যোগসাজশ বা যোগাযোগ সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করছি। আবার হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টিও এই পর্যায়ে আমরা উড়িয়ে দিচ্ছি না, সেটি জিজ্ঞাসাবাদ শেষে আমরা নিশ্চিত করতে পারবো। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ব্রিফিং করছিলেন। মুখপাত্র মনিরুল ইসলাম তিনি সরাসরি কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের বাইরের খবর, ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলাকে ইউরোপের স্বাধীনতা ও মূল্যবোধের উপর হামলা বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। এদিকে নিরাপত্তা সিসিটিভি ফুটেজ দেখে হামলায় আরও একজন অংশ নিয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। এতে প্যারিস হামলায় মোট হামলাকারীর সংখ্যা দাঁড়িয়েছে 9 জনে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ফ্রান্স সরকার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না আনলে জঙ্গি ইস্যুতে কোনো ধরনের তথ্য বিনিময় করবে না তার সরকার। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্যরা তাদের নিয়মিত অধিবেশন শুরু করেন প্যারিস হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপর উপস্থিত সদস্যরা ফ্রান্সের জাতীয় সঙ্গীতে গলা মেলান। অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেন, প্যারিসে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা পুরো ইউরোপকেই আঘাত করেছে। আমরা সবাই ওই ভয়াবহ হামলায় কেঁপে উঠেছি। সন্ত্রাসীরা অন্ধের মতো নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে। ওরা আমাদের স্বাধীনতা আর জীবনের উপর আঘাত করেছে। ফরাসি জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদেরকে বলছি, আমরা আপনাদের পাশেই রয়েছি। এদিকে রাজনৈতিক সহযোগিতা না বাড়ালে ফ্রান্স সরকারের সঙ্গে জঙ্গি বিষয়ে কোনো তথ্য আদান প্রদান করবেন না বলে জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ফ্রান্স সরকার মুখে বলছে তারা জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে মিত্রদের সাথে মিলে ঠিকই জঙ্গিদের সহযোগিতা করছে। এই দ্বিমুখী নীতি আগে বন্ধ করতে হবে। আমরা যে কোনো সহায়তা করতে সবসময় প্রস্তুত। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের যে এলাকায় প্যারিসে হামলাকারীদের একজনের বসবাস ছিল, সেই মোলেনবিকের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মুসলিম অধ্যুষিত এলাকাটির বাসিন্দাদের আশঙ্কা, 2-1 জন সন্ত্রাসের জন্য কর্তৃপক্ষ সবাইকে জঙ্গি ভেবে ব্যাপক ধরপাকড় চালাতে পারে। এখন সবাই ভাবছে আমাদের এখানে শুধু জঙ্গিরাই বসবাস করে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। এখানে বেশিরভাগ মানুষই অত্যন্ত নিরীহ আর শান্তিপ্রিয়। সন্ত্রাসবাদের চর্চা করে এরকম কেউ কেউ থাকলেও তার সংখ্যা খুবই অল্প। এরই মধ্যে প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি তদন্ত সংস্থা। 27 বছর বয়সী আব্দেল হামিদ আবাউদ নামে ওই ব্যক্তি সিরিয়ায় বসবাসরত বেলজিয়ামের নাগরিক বলে জানানো হয়। আবাউদকে গ্রেফতারে সারা দেশে চলছে ব্যাপক তল্লাশি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এদিকে ভয়াবহ সন্ত্রাসী হামলার 4 দিন পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে শিল্প সাহিত্যের রাজধানী হিসেবে খ্যাত প্যারিসের জনজীবন। রাতের প্যারিসের অহংকার, ক্যাফে আর রেস্তোরাঁগুলো তাই মুখরিত হয়ে উঠেছে তরুণ তরুণীদের পদচারণায়। হামলার ক্ষত ভুলে প্যারিসবাসী ফিরেছে স্বাধীন জীবনধারায়। গোটা বিশ্বকে জানাতে চাইছে জঙ্গিদের ভয়ে মোটেও ভীত নন তারা। গেল শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের যে এলাকাগুলোতে সন্ত্রাসী হামলা হয়েছিল, এবার সেগুলোর অদূরেই দেখা গেল অন্য চিত্র। রাতের শহর প্যারিস আবারও ঝলমলে হয়ে উঠেছে, হেসে উঠতে শুরু করেছে তার চিরন্তন রূপ নিয়ে। ক্যাফে আর রেস্তোরাঁগুলোতে আনাগোনা শুরু করেছেন সেখানকার নাগরিকেরা। প্যারিসবাসীরা জানায়, সন্ত্রাসীদের ভয়ে মোটেও ভীত নন তারা। জমজমাট একটি ক্যাফেতে আড্ডা দিতে আসা 17 বছর বয়সী ম্যাননের কণ্ঠে শোনা গেল সন্ত্রাসী আর জঙ্গি বিরোধী দৃঢ় মনোভাব। ওরা যতটা ভাবে আমরা তার চেয়েও শক্ত। কতগুলো মূর্খ বোকার জন্য আমরা আমাদের জীবন বদলে ফেলবো না। যে কোনো মূল্যে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাব। জঙ্গিরা যত হুমকি দিক, আমরা পিছিয়ে যাচ্ছি না। শুধু তরুণ তরুণীরাই নয়, ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন নেজলা মাবরুক নামের এই বৃদ্ধাও। হামলার পরে প্যারিসে বেড়াতে আসা এই তিউনিসীয় শিক্ষিকা জানালেন, প্যারিস একটুও বদলে যায়নি। এখানে এসেছি শুধু এটাই প্রমাণ করতে যে প্যারিস এখনো মরে যায়নি। ফ্রান্স এখনো কতটা আলো ছড়াতে পারে তা সবাইকে দেখাতে চাই। প্যারিস এখনো আগের মতোই আছে।
এদিকে রেস্তোরাঁ মালিকের কথায় ফুটে উঠল আরেক ধরনের উদ্বেগ। সাম্প্রতিক এই হামলার ফলে প্যারিসের পর্যটন ব্যবসায় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এমনিতেই ডিসেম্বর মাসে আমাদের এখানে লোকজন কম আসে, আর এই ঘটনা সবকিছুকে আরো কঠিন করে তুলেছে। কিন্তু আমরা ফরাসিরা মোটেও ঘাবড়ে যাচ্ছি না, পরিস্থিতি মোকাবেলায় সবাই একসাথে আছে। উচ্ছল আর প্রাণবন্ত প্যারিস শহরকে এভাবেই দেখতে চান সেখানকার বাসিন্দারা। জঙ্গি হামলার ভয়ে ভীত কিংবা আতঙ্কের শহর হিসেবে নয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। টানা 3 ম্যাচ পর বাছাই পর্বে জয় পেয়েছে বর্তমান রানার্স আপ আর্জেন্টিনা। মেট্রোপলিটন রবার্তো মেলেন্দেস স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ফলে 4 ম্যাচে মার্তিনেজের শিষ্যদের সংগ্রহ 5 পয়েন্ট। মেসি, আগুয়েরো, তেভেজবিহীন আর্জেন্টিনাকে ম্যাচের শুরুতেই চেপে ধরে স্বাগতিক কলম্বিয়া। 3 মিনিটে গুইতিরেজ ও বাক্কার পরিকল্পিত একটি আক্রমণ ব্যর্থ হয় সফরকারীদের রক্ষণ দুর্গের দৃঢ়তায়। সময়ের সাথে গুছিয়ে ওঠা আলবিসেলেস্তেরা পরীক্ষা নিতে থাকে কলম্বিয়ার রক্ষণ ভাগের। 20 মিনিটে লাভেজ্জির ক্রস থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম গোল করে সফরকারীদের লিড এনে দেন লুকাস বিলিয়া। 34 মিনিটে আলবিসেলেস্তেরাদের গোলরক্ষককে একা পেয়েও সমতায় ফেরার সহজ সুযোগ হারান স্বাগতিক স্ট্রাইকার বক্কা। ফলে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মার্তিনেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দুদলই ফুটবলীয় কৌশলের সাথে প্রদর্শন করতে থাকেন শারীরিক শক্তিমত্তার, কিন্তু দেখা পায়নি সাফল্যের। ফলে বিলিয়ার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও আলবদর কমান্ডার মুজাহিদের রিভিউ আবেদনের রায়েও ফাঁসির আদেশ বহাল। মৃত্যুদণ্ড কার্যকরে আর বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। সাকা চৌধুরী ও মুজাহিদের চূড়ান্ত রায় ও নিজামীর আপিল শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। এবার দিনাজপুরে বিদেশির উপর হামলা, দুর্বৃত্তের গুলিতে আহত হলেন ইতালিয়ান নাগরিক। উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায়। অনেকটাই অরক্ষিত দেশের কেপিআই স্থাপনাগুলো, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হামলার লক্ষ্য হতে পারে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এবং বন্যার প্রভাবে বেকারত্ব দেখা দিয়েছে উত্তরবঙ্গের অনেক অঞ্চলে। কর্মহীন মানুষ কাজের আশায় ছুটছেন বিভিন্ন জেলায়। কর্মসংস্থান সৃষ্টির আহ্বান উন্নয়ন কর্মীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।